আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। কোভিড-19 সময় তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে আমি তোমাদেরকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল এ বিষয়ে পড়াবো। এই বিষয়ে মোট 12টি চ্যাপ্টার আছে। এর প্রথম চ্যাপ্টারটি হচ্ছে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি। ইলেকট্রিসিটি বলতে আমরা কি বুঝি? ইলেকট্রিসিটি বা বাংলা যাকে বলা হয় বিদ্যুৎ। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এমন একটা অদৃশ্য বল বা শক্তি যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না। বিদ্যুৎকে আমরা দেখতে পারি না, কিন্তু এটাকে আলো, তাপ, গতি ইত্যাদি উৎপন্ন করে এবং বাস্তব কাজ সমাধান করে থাকে। ওইটাই হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতের 3 ধরনের ইফেক্ট বা প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করতে পারি। প্রথম ইফেক্ট হচ্ছে তাপীয় ফল, চুম্বকীয় ফল এবং রাসায়নিক ফল। তাপীয় ফল: কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন আমরা দেখি যে ওই পরিবাহীটা গরম হয় বা তাতে তাপ উৎপাদন হচ্ছে। অর্থাৎ কোনো পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হওয়ার সময়, বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় তার বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই ধরনের ফলাফলকে বলা হয়ে থাকে তাপীয় ফলাফল। চুম্বকীয় ফলাফল: পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়। এটা হচ্ছে চুম্বকীয় ফল। আমরা উদাহরণ হচ্ছে যেমন কর্লিং বেল। রাসায়নিক ফল: কোনো যৌগিক পদার্থের দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করানো হলে ওই দ্রবণটি বিশ্লেষিত হয়ে যায় বা ভেঙে যায়। এবং আমরা যদি লক্ষ্য করি যে পানির মধ্যে যদি বিদ্যুৎ পরিবাহিত করা হয় তাহলে পানিটা ভেঙে অক্সিজেন এবং হাইড্রোজেনে রূপান্তরিত হয়, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এবার আসি আমাদের পরমাণু বা অ্যাটম কাকে বলে। পরমাণু বা অ্যাটম হচ্ছে পদার্থের অতি ক্ষুদ্রতম কণিকা, মৌলিক পদার্থের এমন একটা অংশ যেটাকে খালি চোখে দেখা যায় না এবং যার অধীনে বা বাস্তবে কোনো অবস্থান নেই, তাকে অ্যাটম বা পরমাণু বলে। পরমাণুর দুটি অংশ থাকে, এর একটাকে বলা হয় নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের অংশ। নিউক্লিয়াসের মধ্যে দুই ধরনের কণিকা অবস্থান করে থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জধর্মী, এতে পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ থাকে। অন্যদিকে নিউট্রনের মধ্যে কোনো চার্জ থাকে না, এটা চার্জবিহীন আধান বা কণিকা। নিউক্লিয়াসের বহিস্থ বা বহির অংশে একটা অ্যাটমের বাইরের দিকে থাকে যাতে ইলেকট্রন অবস্থান করে থাকে। এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বা ঋণাত্মক চার্জধর্মী। এই একটা পরমাণুতে কতগুলো ইলেকট্রন থাকবে তার 2n² এরকম একটা ফর্মুলা দ্বারা নির্ধারণ করা হয়। এখানে n হচ্ছে n দিয়ে বোঝানো হয় একটা পরমাণুর কক্ষপথের সংখ্যা, কয়টি কক্ষপথ আছে তা দিয়ে n প্রকাশ করে থাকে। এখানে একটা চিত্রে দেখানো হলো যে এখানে পদার্থের কেন্দ্রে, পদার্থটির পরমাণুর কেন্দ্রে আছে হচ্ছে নিউট্রন এবং প্রোটন, আর তার দুইটি কক্ষপথগুলো দেখানো হয়েছে যেখানে নীল রং দ্বারা ইলেকট্রনের উপস্থিতি বোঝানো হয়েছে। অর্থাৎ এই কক্ষপথগুলোতে ইলেকট্রন অবস্থান করে থাকে এবং কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে সেটা একটা ফর্মুলা 2n², এই ফর্মুলা দ্বারা নির্ধারণ করা হয়। তাহলে আমরা একটা পরমাণুর ইলেকট্রন বের করতে পারি যে তার প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে, প্রথম কক্ষপথ মানে n এর মান হবে 1, যেখানে তাহলে ফর্মুলা অনুযায়ী 2n² অর্থাৎ 2 × 1² অর্থাৎ দুটি ইলেকট্রন থাকবে। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে, তাহলে দ্বিতীয় কক্ষপথ মানে n এর মান হচ্ছে 2, যেখানে ইলেকট্রন থাকবে 2n² অর্থাৎ 2 × 2² অর্থাৎ 8টি। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 2n² অর্থাৎ n, এখানে যেহেতু তৃতীয় কক্ষপথ n এর মান 3, তাহলে 2n², তার মানে 18টি। এবং চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকবে 2n², চতুর্থ কক্ষপথ মানে n এর মান 4, তাহলে 32টি। এইভাবে আমরা কোন কক্ষপথে কোন পরমাণুতে কয়টা ইলেকট্রন থাকে তা নির্ধারণ করতে পারবো। উদাহরণস্বরূপ আমরা একটা তামার পরমাণুর কথা উল্লেখ করতে পারি যে তামার পরমাণুতে প্রোটন আছে 29টি। তাহলে আমরা জানি কোন পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, তাহলে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে এই তামার পরমাণুতে ইলেকট্রন থাকবে 29টি। এই 29টি ইলেকট্রন কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে তা আমরা নির্ণয় করতে পারি এভাবে। তাহলে তার প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে সূত্র অনুযায়ী 8টি, তৃতীয় কক্ষপথে 18টি।
তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি কক্ষপথে মোট ইলেকট্রন আছে 28টি। যেহেতু তামার পরমাণুতে মোট ইলেকট্রন 29টি, তাহলে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকবে 29 থেকে। এই তিনটি কক্ষপথের ইলেকট্রন যদি বিয়োগ করি আমরা, অর্থাৎ 29 থেকে 28 বিয়োগ করলে একটি ইলেকট্রন তৃতীয় চতুর্থ কক্ষপথে থাকবে। তাহলে তামার চতুর্থ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। আমরা জানি কোন পরমাণুর সর্ববহিস্থ বা সবচেয়ে বাহিরের স্তরে যদি 4টার কম ইলেকট্রন থাকে এটা একটা পরিবাহী। তাহলে আমরা এটাও প্রমাণ করতে পারি যে তামা একটি পরিবাহী পদার্থ। পরমাণুর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে আমরা আরেকটা উদাহরণ যদি অ্যালুমিনিয়ামের বলি, সেখানে 13টি ইলেকট্রন থাকে। তাহলে 13টি ইলেকট্রন কিভাবে থাকবে তা আমরা নির্ণয় করতে পারি। প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি। যেহেতু তৃতীয় কক্ষপথে ইলেকট্রন 18টি থাকতে পারে, কিন্তু অ্যালুমিনিয়ামের মোট ইলেকট্রনই আছে 13টি, তাহলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন হবে 13টি বিয়োগ প্রথম এবং দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তাহলে 13 বিয়োগ 2 কক্ষপথে ইলেকট্রন আছে 10টি, মোট 3টি। তার মানে 4টির কম ইলেকট্রন যদি থাকে তাহলে সেটা হচ্ছে পরিবাহী পদার্থ। তাহলে অ্যালুমিনিয়াম একটি পরিবাহী পদার্থ। তাহলে আমরা আশা করি যে কোনো ধরনের অ্যাটম আমাদেরকে আমরা যদি তার প্রোটন সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা জানি, তাহলে তার ইলেকট্রন বিন্যাস আমরা নির্ধারণ করতে পারবো, এবং সেটি কোন ধরনের পদার্থ, সেটা কি পরিবাহী, অর্ধপরিবাহী নাকি অপরিবাহী, সেটাও আমরা নির্ধারণ করতে পারবো। কারণ আমরা জানি যদি প্রথম কক্ষপথে তার সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে তাহলে সেটা অর্ধপরিবাহী, 4-এর কম যদি থাকে তাহলে পরিবাহী, আর 4-এর বেশি যদি থাকে তাহলে সেটা হচ্ছে অপরিবাহী পদার্থ। তারপরে আসছে হচ্ছে আমাদের বিদ্যুৎ কি। বিদ্যুৎ আমরা পড়লাম, বিদ্যুৎ কত প্রকার হতে পারে। আমরা জানি সাধারণত বিদ্যুৎ দুই প্রকার, একটা হচ্ছে স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর একটা হচ্ছে চল বিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। স্থির বিদ্যুৎ নাম থেকে বোঝা যাচ্ছে স্থির, যে বিদ্যুৎ যেখানে উৎপাদন হবে সেই স্থানে রয়ে যাবে, কোনো ক্রমে উৎপন্ন স্থান ত্যাগ করতে পারবে না, অর্থাৎ কোনো স্থানে একে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যাবে না, এগুলো হচ্ছে স্থির বিদ্যুৎ। আর জলবিদ্যুৎ হচ্ছে যে বিদ্যুৎ নাম থেকে বোঝা যাচ্ছে চল, মানে সে চলাচল করতে পারবে, অর্থাৎ যেখানে উৎপাদন হবে সেখান থেকে তাকে আমরা স্থির, ওই জায়গায় স্থির না রেখে পরিবাহীর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো। আলো, তাপ, চাপ বা আবেশের কারণে পদার্থের মধ্য দিয়ে দাবিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাবে, সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। আমাদের মূলত পড়া এই কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে এই চ্যাপ্টারে আমরা মূলত পড়ালেখা করবো। এই কারেন্ট ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি যাকে আমরা বলি, আর একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা এসি। ডিসি হচ্ছে যে কারেন্ট যে তার সময়ের সাথে সাথে তার মান এবং দিকের কোনো পরিবর্তন হবে না, সেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। আর এসি বা অল্টারনেটিং কারেন্ট হচ্ছে যে কারেন্টটা সময়ের সাথে সাথে যার মান এবং দিক পরিবর্তন হয়, সেটাই হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাইরেক্ট কারেন্ট কি, যে কারেন্টটা সময়ের সাথে তার মানের কোনো পরিবর্তন হবে না, দিকের কোনো পরিবর্তন হবে না, সে শুধু সামনের দিকে অগ্রসর হতে থাকবে। আর অল্টারনেটিং কারেন্ট হচ্ছে সময়ের সাথে সাথে যার মান এবং দিক পরিবর্তন হবে, সে জিরো থেকে শুরু করে সর্বোচ্চ পজিটিভ হয়ে পুনরায় জিরো আসবে এবং সর্বোচ্চ নেগেটিভ হয়ে পুনরায় জিরো বিন্দুতে আসবে, তাহলে তার একটা সাইকেল সম্পন্ন হবে। এইভাবে আমরা অল্টারনেটিং কারেন্ট নিয়ে পরবর্তীতে আরো অন্য চ্যাপ্টারে আমাদের বিস্তারিত পড়া আছে। ধন্যবাদ সবাইকে।